আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রপ শিপিং জার্নির একটা রিয়েল এক্সপিরিয়েন্স, যে আমি কিভাবে স্টার্ট করেছিলাম, আমার প্রোডাক্ট কী ছিল, আমার কত টাকা লস হয়েছে এবং সেটা কেন কাজ করে নাই, এবং আমার স্ট্র্যাটেজি কী ছিল। ইভেন যারা নতুন ড্রপ শিপিং করতে যাচ্ছেন তাদেরকেও হাইলি রিকমেন্ড করবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি জানি সবাই অ্যাকচুয়ালি সাকসেস স্টোরি দেখতে চায়, কেউ আসলে ফেলিওরগুলো এভাবে শেয়ার করে না। কিন্তু আমি চাচ্ছি আমার যে রিয়েল এক্সপিরিয়েন্সগুলো রয়েছে এই ড্রপ শিপিং জার্নির, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা আমার মিস্টেকগুলো থেকে আপনারা শিখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়ি আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং সেখানে দেখি আমার স্টেপ বাই স্টেপ যেগুলো আমি করেছিলাম, আমার অ্যাড স্ট্র্যাটেজি কী ছিল, আমার মিস্টেকগুলো কী ছিল, আমি কিভাবে প্রোডাক্ট হান্টিং করেছি, এভরিথিং। আপনারা এখানে যে স্টোরটা দেখতে পাচ্ছেন সেটাই ছিল আমার ড্রপ শিপিং ফার্স্ট স্টোর, যেটা নিয়ে আমি চিন্তা করেছিলাম যে আমার জন্য প্রফিটেবল হবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। এটা ছিল আমার মেইন প্রোডাক্ট পেজ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ল্যান্ডিং পেজটা ছিল এরকম, রিভিউস, এফএকিউ সব কিছুই ছিল। আর এই প্রোডাক্টের মধ্যে আমি প্যাকেজ আকারে দিয়েছিলাম এখানে, যে 15 ডেজ, 13 ডেজ, 45 ডেজ। আর আমি যদি আমার হোম পেজটাকে একটু দেখাই, সো এটা ছিল আমার ওয়েবসাইটের হোম পেজ। তাহলে চলুন আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়া যাক। ব্যাক এন্ডে যাই, এখানে খেয়াল করেন আমার টোটাল অর্ডার ছিল 15টা অর্ডার। এটা আমি শুরু করেছিলাম মার্চের 1 তারিখে এবং স্টপ করে দিয়েছি এপ্রিলের 30 তারিখে। আমি যদি অর্ডারে যাই, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো অর্ডারই ফুলফিল করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি কেন এই স্টোরটাকে আর কন্টিনিউ করি নাই, বা কিভাবে আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য প্রফিটেবল হচ্ছে না বা হবে না। শুরুতেই আমি বলে নিচ্ছি যে আমার টার্গেটিং মার্কেট ছিল ইউএস মার্কেট, আর আমার মার্কেটিং চ্যানেল ছিল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আমি শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামেই অ্যাড রান করেছি আমার এই প্রোডাক্টটা সেল করার জন্য। আমি যদি আপনাদেরকে একটু আমার যে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে নিয়ে যাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মার্চের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সব ডাটা এখানে রয়েছে। আমার টোটাল খরচ হয়েছে অ্যাডের পিছনে প্রায় $610। তো ক্যাম্পেইনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। লাইক আমি যদি একটু এঙ্গেজমেন্টে যাই, তো আমি প্রথমেই ক্যাম্পেইনটা কীভাবে শুরু করেছিলাম যদি আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি 3টা ক্যাম্পেইন করেছি। একটা লাইফস্টাইল ইউজ, অর্থাৎ এইখানে আমি টার্গেট করেছিলাম যারা জিম আর ওয়ার্কআউট করে তাদেরকে। এইখানে আরেকটা প্রবলেম সলভিং। তো এই ক্যাম্পেইনটাতে আমি দেখিয়েছি যে আমার প্রোডাক্টটা কীভাবে মানুষের প্রবলেম সলভ করে। আরেকটা ক্যাম্পেইন ছিল বিফোর আফটার, অর্থাৎ এখানে আমি দেখিয়েছি বিফোর আফটার রেজাল্টটা। তো এই প্রত্যেকটা ক্যাম্পেইনের ভিতরে আমি আবার ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করেছিলাম। 3টা করে অ্যাড সেট তৈরি করেছিলাম এবং অ্যাড সেটের ভিতরে একটা করে অ্যাড ক্রিয়েটিভ আমি দিয়েছিলাম। এই যে একটা করে অ্যাড ক্রিয়েটিভ ছিল। সো এখানে কি হয়েছে যে 3টা অ্যাড সেট দেওয়ার কারণ যে আমি 3টাতে 3 ধরনের অডিয়েন্স টার্গেট করেছি, যেন আমি আমার যে উইনিং ক্যাম্পেইনটা খুঁজে পেতে পারি, যে আমার বেস্ট সেলিং বা সবচেয়ে ভালো ক্যাম্পেইন করে এটা যেন আমরা ইজিলি খুঁজে পেতে পারি। সেই জন্য আমি মূলত এই এক একটা ক্যাম্পেইন এক এক অ্যাঙ্গেলে সেট আপ করেছি। যেমন এক একটাতে এক এক অডিয়েন্স বা এক এক অ্যাড ক্রিয়েটিভস আমি দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে, 3টা ক্যাম্পেইন আমি প্রায় প্রথম দিকেই একদম স্টোর সেট আপ করার পরেই 3টা ক্যাম্পেইন ডিরেক্ট সেলস ক্যাম্পেইন আমি লঞ্চ করে দিই। তারপরে আমার 1 সপ্তাহ চলে যায়। ডেইলি বাজেট ছিল মেবি $20 করে, $30 করে 3টা ক্যাম্পেইনে। কিন্তু পরবর্তীতে কি আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। দেন আমি ক্যাম্পেইনটা স্টপ করি। স্টপ করার পরে মনে হচ্ছে যে না, আমার আসলে ডিরেক্ট সেলস ক্যাম্পেইনটা করাটা ঠিক হয় না। আমার প্রথম কিছু এঙ্গেজমেন্ট করা দরকার ছিল, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার এই 3টা ক্যাম্পেইন স্টপ করে আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করি কিছু এঙ্গেজমেন্টের জন্য। তো ট্রাফিক ক্যাম্পেইনটা আমি 4-5 দিন চালাই। 4-5 দিন চালানোর পরে এই ক্যাম্পেইনটা আমি অফ করে দিই। অফ করার পরে আমি আরেকটা সেলস ক্যাম্পেইন চালাই। সেলস ক্যাম্পেইনটা যদি আপনাদেরকে দেখাই, একটা সেলস ক্যাম্পেইন চালাই। সেলস ক্যাম্পেইনটার ভিতরে হয় কি, ভালোই চলতেছিল এটা, কিন্তু প্রবলেম আমার কোনো সেল আমি পাচ্ছিলাম না। এই ক্যাম্পেইনটা প্রায় 1 সপ্তাহের মতো চলতেছিল। চলার পরে আমি স্টপ করে দিই। এই ক্যাম্পেইনটা স্টপ করে দিই। আপনারা দেখতে পারবেন যে আমার যদি সিপিসিগুলো একটু দেখেন, যে এই ক্যাম্পেইনগুলো কেন আমি স্টপ করেছি, সিপিসিগুলো অনেক বেশি ছিল।
যেমন এইখানে এই ক্যাম্পেইনটাতে সিপিসি ছিল প্রায় $6, $6.5, এখানে প্রায় $5, $5.5 মতো। সো এটা অনেক বেশি। নর্মালি যদি আপনার সিপিসি $2 নিচে থাকে ইটস ফাইন, কিন্তু এখানে $5 এটা আমার জন্য অনেক বেশি অ্যাজ এ বিগিনার। দেন এই ক্যাম্পেইনটা আমি স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে আমার কাছে মনে হইতেছিল যে মেবি আমি কোথাও ভুল করতেছি। আমি আবার সব কিছু আবার আবার একটু দেখি আমার ওয়েবসাইট, আমার প্রোডাক্ট, আমার প্রাইস, এভরিথিং। দেন আমার কাছে মনে হলো যে না, আমার অ্যাড ক্রিয়েটিভে মনে হয় প্রবলেম। তখন আমি কি করি, আমি অ্যাড ক্রিয়েটিভ খুঁজতে থাকি। তো আমি সেখানে 6টা অ্যাড ক্রিয়েটিভ খুঁজে বের করি যেখানে হচ্ছে বেস্ট হুক ছিল ওই ক্রিয়েটিভগুলোতে। দেন ওই 6টা ভিডিও নিয়ে আমি আবার আরেকটা ক্যাম্পেইন রান করি। এই যে ক্যাম্পেইনটা রান করি, এইখানে হচ্ছে আবার 3টা অ্যাড সেট করি। 3টাতে আমি 3টা ডিফারেন্ট হচ্ছে কী বলে অডিয়েন্স সিলেক্ট করে দিই। কিন্তু এইখানেও দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পেইনটা হচ্ছে অনেক বেশি সিপিসি যাচ্ছিলো, প্রায় $9 মতো। দেন হচ্ছে আমি এটা স্টপ করে দিই। স্টপ করে শুধু এই 2টা আমি রেখে দিয়েছিলাম। দেন এটাও চলছিল প্রায় 1 সপ্তাহের মতো। চলার পরেও আসলে আমি আহামরি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, শুধু আমার টাকাই খরচ হচ্ছিল। দেন আমার কাছে মনে হলো যে না, এভাবে হবে না, আমি এই ক্যাম্পেইনটাও স্টপ করে দিই। স্টপ করে আরেকটা সেলস ক্যাম্পেইন করি। এটা শুধু হচ্ছে প্রোডাক্টের ইমেজ নিয়ে। আমার সবগুলো ক্যাম্পেইনই ছিল ক্রিয়েটিভ, ছিল ভিডিও, কিন্তু এই ক্যাম্পেইনটাতে আমি জাস্ট প্রোডাক্টের ইমেজ দিয়ে হচ্ছে আমি ক্যাম্পেইনটা করি। কিন্তু প্রোডাক্টের ইমেজ দিয়ে ক্যাম্পেইনটা করার পরে কি হয় দেখেন, এখানে সিপিসি অনেক বেশি, প্রায় $5 মতো। দেন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে ওয়ার্কআউট করবে না। দেন এই ক্যাম্পেইনটা আমি স্টপ করি। স্টপ করে দেওয়ার পরে ওই সময়ে অ্যাস্টন হলের একটা ভিডিও খুবই ভাইরাল হয়। তো আমি হচ্ছে অ্যাস্টন হলের ভিডিও নিয়ে আমি হচ্ছে একটা ক্রিয়েটিভ নিজেই তৈরি করি। যেমন আপনাদেরকে একটু দেখাই ক্রিয়েটিভটা, এই যেটা। What does Ashton Hall have on his nose? It might not be what you think. That's a magnetic nasal dilator. It opens up your nasal passage, allowing you to finally breathe through your nose. If you mouth breathe, then you are doing serious damage to your health and facial structure. Just take a look at these pics. Nasal breathing is the way to go. Even top athletes swear by this as it helps them recover. এই ক্যাম্পেইনটা আমার মোটামুটি ভালোই চলতেছিল। সিপিসি আসলে একটু বেশি হলো, তো এত একটা খারাপ না। তো এই ক্যাম্পেইনটা থেকে হচ্ছে আমি হচ্ছে 10-12টা সেল পাই। পাওয়ার পরে হচ্ছে এটা আমি রেখে দিই। এই ক্যাম্পেইনটাকে হচ্ছে আমি অপটিমাইজ বা স্কেল করা ট্রাই করি, অ্যাডের বাজেটটা একটু বাড়াই বা কখনো একটু কমাই, বা এরকম করে চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে 10-12টা সেল পাওয়ার পরে দেখছি আর কোনো সেল আসতেছে না। দেন আমার কাছে মনে হয়েছে যে না, এটা হয়তো বা কাজ করতেছে না। দেন আমি আবার নতুন ভিডিও, নতুন অ্যাড ক্রিয়েটিভ দিয়ে আরও আরেকটা ক্যাম্পেইন রান করি। ক্যাম্পেইন রান করার পরে দেখতে পাচ্ছেন এটার সিপিসিও মোটামুটি হাই, কিন্তু আমি কোনো সেল বা কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। তারপরে আমি সব কিছু স্টপ করে দিই। দেন চিন্তা করতেছিলাম যে আসলে প্রবলেম কোথায়, কেন সেল পাচ্ছি না, কোথায় প্রবলেম। দেন আমি চিন্তা করলাম যে না, যাই হোক, আমি এতদিন ক্যাম্পেইনগুলো রান করেছি প্রায় 1 মাসের মতো। তো আমার অনেক কিছু ডাটা হয়েছে, যারা আমার পেজ ভিউ করেছে, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে, যারা হচ্ছে ইনিশিয়াল চেক আউট করেছিল, ওদেরকে টার্গেট করে আমি একটা রিটার্গেটিং ক্যাম্পেইন করি। তো এই রিটার্গেটিং ক্যাম্পেইন করার পরে কি হয়, এইখান থেকে আমি কোনো রেজাল্টই পাইনি, কারণ আমার অডিয়েন্স ছিল খুবই কম। মানে আমার হচ্ছে পিক্সেলের ডাটা খুবই কম ছিল। তো দেন আমার কাছে মনে হলো যে আসলে হয়তো বা আমার ক্যাম্পেইনে কোনো প্রবলেম নেই, মেবি প্রবলেম হয়তো আমার প্রোডাক্টে। আসলে এই প্রোডাক্টটা হয়তো বা আর কাজ করবে না। দেন হচ্ছে আমি চিন্তা ভাবনা করে আমি এই প্রোডাক্ট হচ্ছে স্টপ করে দিই। তারপরে হচ্ছে আমি চিন্তা করি যে আমার কত টাকা লস হলো বা কী হলো। যদি আপনাদেরকে একটু দেখে একটা, এই যে এখানে হচ্ছে একটা শর্ট ব্রেকডাউন যে আমার টোটাল রেভিনিউ ছিল কত। আমার টোটাল রেভিনিউ ছিল হচ্ছে, এখানে দেখেন, $424 মতো। এই যে আমি যদি আমার শপিফাই স্টোরে যাই, এই যে $424 মতো। ওকে, দেন এইখানে হচ্ছে আমার ফেসবুকের অ্যাডের কস্ট ছিল কত, $610। আমার প্রোডাক্ট কস্ট ছিল প্রায় $180 মতো। দেন আমার হচ্ছে যে ট্রানজ্যাকশন ফি ছিল শপিফাই, সেখানে প্রায় $13 মতো ছিল। দেন শপিফাই স্টোর ফি ছিল $3। আপনারা জানেন যে প্রথম 3 মাস হচ্ছে শপিফাই $1 করে চার্জ করে। দেন শপিফাইয়ের মধ্যে আমি একটা কিচেন অ্যাপ ইনস্টল করেছিলাম, যেটার মাধ্যমে হচ্ছে এই প্যাকেজগুলো আমি তৈরি করেছিলাম। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এই প্যাকেজগুলো একটু তৈরি করেছিলাম। এটার জন্য আমার একটা অ্যাপের প্রয়োজন ছিল, যেটা হচ্ছে মান্থলি হচ্ছে $17 সামথিং ছিল। তো 2 মাসের মতো ছিল, 2 মাসে $34 মতো খরচ হয়েছে। তারপর হচ্ছে স্টোর ডিজাইন, আমি একটা ডিজাইনার হায়ার করেছিলাম, যাকে হচ্ছে আমার $50 দেওয়া লাগছে। তো টোটাল অন অ্যাভারেজ আমার লস হয় প্রায় $466 মতো।
তো এখানে আমার যেমন আরও রয়েছে, যেমন কি বলে, আমার ডোমেইনটা, আমি ডোমেইন কিনতে হয়েছে, ডোমেইনে $10-12 মতো চলে গেছে। সো অন এভারেজ যদি হিসাব করি দেখা গেছে যে $480 মতো খরচ হয়। সো টোটাল আমার ইনভেস্টমেন্ট ছিল এখানে কত, $890 মতো। সো $890 বিপরীতে আমি কত ডলার জেনারেট করি, মাত্র $424 মতো। এখানে 50%-এর বেশি লস। তো আমার কাছে মনে হইতেছিল যে আমার প্রোডাক্ট আসলে মানে এই প্রোডাক্টের প্রতি মানুষ আসলে ইন্টারেস্টেড মানে অনেক কম, কারণ আমি এঙ্গেজমেন্ট আমার সব কিছু মোটামুটি চলতেছিল, বাট কোনো সেল নাই, আর সিপিসি অনেক বেশি ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমার হয়তো বা এই প্রোডাক্টটা স্টপ করে দেওয়া উচিত। যদি আমার ফার্স্ট স্টোর ছিল, আমি অনেক কিছুই বুঝতাম না, অনেক কিছু আমার জানা ছিল না। তো এসব কথা চিন্তা করে আমি এই স্টোরটা আসলে স্টপ করে দিই। আমি জানি যে এটা আসলে এইভাবে স্কেল করা পসিবল না, যেভাবে যাইতেছিল এটা সেভাবে স্কেল করা পসিবল না, বা গেলেও হয়তো বা অনেক বাজেটের প্রয়োজন, যেটা আসলে আমার বাজেটের বাইরে। তো এইখান থেকে আসলে আমি কি শিখলাম, যে আমার ভুলগুলো কী কী ছিল, চলেন এই ভুলগুলো একবার দেখে নেওয়া যাক। Yeah. 10 real reason I learned after losing money in dropshipping. ওকে, তো প্রথম লেসনটা কী ছিল আমার জন্যে, ডোন্ট চুজ এ প্রোডাক্ট জাস্ট বিকজ ইট লুকস কুল। হ্যাঁ, আমি যখন আমার প্রোডাক্টটা আমি লঞ্চ করেছি বা এই প্রোডাক্টটা আমি লিস্ট করেছি, প্রোডাক্টটা হচ্ছে আমি ফেসবুকে আর টিকটকে দেখছিলাম, দেখার পরে মনে হচ্ছে যে না আসলে প্রোডাক্টটা অনেক কুল, বা প্রোডাক্টটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এটা হয়তো বা লঞ্চ করলে হয়তো বা চলতে পারে। তো আমি কি করছি, এই প্রোডাক্টটা এই চিন্তাধারার উপর ভিত্তি করে আমি হচ্ছে স্টোর বানাই, সব কিছু আমি আসলে করি, লিস্ট করি এবং এটা আমি লঞ্চ করে দিই। কিন্তু এই প্রোডাক্টের কোনো ট্র্যাক রেকর্ড কিছু ছিল না, আসলে প্রোডাক্ট কেমন ছিল, মার্কেট চলতেছে কিনা, বা কেউ স্কেল করতে পারতেছে কিনা, বা এটা থেকে কীরকম রেভিনিউ আর্ন করতে পারতেছে, এগুলো আমি কিছুই চেক করি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা কুল, আমি জাস্ট এটা লঞ্চ করে দিছি। তো এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। দ্বিতীয় ভুলটা হচ্ছে ডু ডিপ মার্কেট অ্যান্ড কম্পিটিটর রিসার্চ। আমি কিন্তু ডিপলি কোনো মার্কেট বা কম্পিটিটর রিসার্চ করি না, জাস্ট ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাই, যাওয়ার পরে হচ্ছে আমার যে কম্পিটিটরগুলো ছিল ওদের জাস্ট ওয়েবসাইট এবং প্রোডাক্টের প্রাইসগুলো দেখি, দেখার সাথে সাথেই হচ্ছে আমি ডিসিশন নিই যে এই প্রোডাক্ট আমি লঞ্চ করব। কিন্তু আমার দেখা উচিত ছিল যে এই প্রোডাক্ট দিয়ে হচ্ছে ওরা কি স্কেল করতে পারতেছে কিনা, বা এই প্রোডাক্টের রিভিউ কেমন, বা আসলেই সেল হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা উচিত ছিল, কিন্তু আমি এগুলো দেখি নাই। আরেকটা বিষয় হচ্ছে ডোন্ট রাশ ইনটু এ স্টোর উইদাউট স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি যেই স্টোরটা রান করেছি এখানে আসলে আমার পূর্বে কোনো স্ট্র্যাটেজি ছিল না, কীভাবে আমি আপ সেল, কীভাবে ক্রস সেল, কীভাবে ইমেল মার্কেটিং করবো, কোনো নলেজই ছিল না। আমার প্ল্যানটা এরকম ছিল যে এই প্রোডাক্ট আমি হচ্ছে লিস্ট করবো, দেন অ্যাড রান করবো, দেন আমি প্রোডাক্ট থেকে সেল পাবো, দেন আমি হচ্ছে রেভিনিউ বা প্রফিট করবো। আমার ইন্টেনশন বা চিন্তা ভাবনা এরকমটা ছিল, যেটা আসলে একেবারেই করা উচিত নয়। তারপরে আরেকটা ছিল যেটা হচ্ছে এ বিউটিফুল স্টোর ডাজন্ট মিন এ প্রফিটেবল ওয়ান। আমি যখন আমার কম্পিটিটরের স্টোরগুলো চেক করি, তো আফটার অল আমার কাছে মনে হয়েছে যে না, ওদের স্টোর থেকে আমার স্টোরটা হচ্ছে আমি বেটার করব, তাহলে হয়তো বা আমি আসলে ওদের থেকে অনেক আগায় থাকবো, বা ওদের থেকে অনেক বেশি প্রফিট করতে পারবো, বা রেভিনিউ জেনারেট করতে পারবো। আর আমি যে স্টোরটা হচ্ছে ডেভেলপ করি সেটা কিন্তু আমার কম্পিটিটর থেকে অনেক গুণ বেটার, কিন্তু আসলে এটা আহামরি কোনো কাজে আসে নাই। সো এটা একটা লেসন ছিল আমার জন্য। আরেকটা হচ্ছে ডোন্ট ইগনোর কাস্টমার সাইকোলজি। এখন আমাদেরকে কাস্টমার সাইকোলজিটা বুঝতে হবে। আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাবেন আসলে এই প্রোডাক্টটা ক্লায়েন্ট কীভাবে দেখতেছে, আপনি কীভাবে দেখতেছেন এটা ম্যাটার না, এখানে ম্যাটার করে ক্লায়েন্ট কীভাবে দেখতেছে, ক্লায়েন্টের মাথায় কী চলতেছে। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনারা সহজেই বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আই এম সেলিং এ বেবি সেফটি প্রোডাক্ট, অর্থাৎ একটা বেবি সেফটি প্রোডাক্ট আমি সেল করতেছি। এটা একটা প্লাস্টিকের জিনিস, তাই না? কিন্তু এখানে আমি কি সেল করতেছি, পিস অফ মাইন্ড ফর প্যারেন্টস। সাইকোলজি এভাবে কাজ করে যে আসলে কাস্টমার কিভাবে নিবে, কাস্টমার কিভাবে দেখতেছে আমার প্রোডাক্টটা, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে। কিন্তু আমি যেটা করি না, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা তো এই কাজ করতেছে, সো এটা মনে হয় সবার জন্যই ভালো হবে, বা সবাই এই প্রোডাক্টটা একইভাবে দেখবে। সো এটা ছিল একটা বড় মিস্টেক। সো এটা আপনারা সবসময় মাথায় রাখবেন কোনো প্রোডাক্ট বা কোনো ই-কমার্স ব্র্যান্ড লঞ্চ করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আরেকটা, নেভার রান অ্যাডস উইদাউট ক্লিয়ার গোল। এইখানে যে মিস্টেকটা আমি করি, আমার অ্যাড নিয়ে কোনো লং টার্ম কোনো ফানেল ছিল না, কোনো স্ট্র্যাটেজি ছিল না, অ্যাডের কোনো স্পেসিফিক বাজেট ছিল না। আমার যখনই মনে হয়েছে যে আজকে $10, কালকে $15, পরের দিন আবার $10, পরের দিন $30, $40 এরকম করে দিছি। আসলে এটা একেবারে করা উচিত হয় নাই। আপনার এখানে দরকার যে একটা বাজেট, যে আমার হচ্ছে $600 বাজেট এই 1 মাসের জন্য,
প্রথম 10 দিন আমার ডেইলি বাজেট থাকবে এত, তারপরে 10 দিন আমার ডেইলি বাজেট থাকবে এত। সো আপনার একটা বাজেট থাকতে হবে, একটা প্ল্যানিং থাকতে হবে, একটা ফানেলিং থাকতে হবে। এটা গেল এক। তারপরে হচ্ছে চুজ ইউর সাপ্লায়ার ভেরি কেয়ারফুলি। অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি সাপ্লায়ার চুজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খুবই কেয়ারফুলি সাপ্লায়ার চুজ করতে হবে। ওর রিভিউ দেখতে হবে, তারপরে হচ্ছে ওর ডেলিভারি রেট, রেসপন্স রেট, এগুলো খেয়াল করতে হবে। এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেমন আমি আলি এক্সপ্রেস থেকে হচ্ছে সাপ্লায়ার মানে প্রোডাক্টটা চুজ মানে নিয়েছিলাম, আমার যে সাপ্লায়ার ছিল যেখান থেকে আমি সোর্সিং করছিলাম। তো ওইখান থেকে হয়েছে কি, একটা সাপ্লায়ার পেয়েছিলাম যেটা হচ্ছে ইউএস বেস, খুবই ভালো ছিল। তো 2টা প্রোডাক্ট শিপ করার পর দেখি যে ওর প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিছে, ও ডেলিভারি ফি অ্যাড করে দিছে। দেন অন্য সাপ্লায়ারের কাছে যাই, এই সেম 3টা অর্ডার শিপ করার পরে বলতেছে স্টক নাই, আর এই ভেরিয়েন্ট নাই, ওই ভেরিয়েন্ট প্রবলেম। সো এইগুলো হচ্ছে প্রবলেম। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো সাপ্লায়ার চুজ করার ক্ষেত্রে অনেক কেয়ারফুলি করবেন। তার পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার কাছে মনে হয় যে না সাপ্লায়ার তো এগুলো অনেক প্যারা লাগে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন জেনড্রপ বা অটোডিএস। এটা হচ্ছে আপনার অর্ডার অটোমেটিকলি ফুলফিল করবে। এখানে আপনার নিজের যা হচ্ছে আলি এক্সপ্রেসের মধ্যে সাপ্লায়ার খুঁজতে হবে না কোনটা ভালো কোনটা খারাপ। এটা অটোমেশন সিস্টেম, হয় হচ্ছে জেনড্রপ বা অটোডিএস কানেক্ট করে নেবেন আপনার স্টোরের সাথে, আপনার হচ্ছে সাপ্লায়ারের প্রোডাক্ট সোর্সিংয়ের ঝামেলা শেষ। তো এটা আমি হাইলি রেকমেন্ড করবো, যেটা আছে আমার ক্ষেত্রে আমি আসলে করি নাই, আমি হচ্ছে ম্যানুয়ালি করেছিলাম। সো এটা আসলে প্রফেশনাল ওয়ে না, আমি সাজেস্ট করবো আপনারা জেনড্রপ বা অটোডিএস এর হেল্প নেবেন। দেন হচ্ছে লাস্ট ওয়ান, লুজিং মানি ইকুয়াল লার্নিং ফি। হ্যাঁ, অবশ্যই আপনাকে কিছু শিখতে হলে কিছু খরচ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা লুজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু শিখতে পারবেন না। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি ফ্রিতে সব কিছু শিখে ফেলবেন, ড্রপ শিপিং করে ফেলবেন, আসলে এটা পসিবল না। আমি আপনার মতো আগে অনেক কোর্স করেছি, অনেক ভিডিও দেখলাম, অনেক রিসার্চ করছি। হ্যাঁ, করার পরেও দেখেন এই স্টোরটা লঞ্চ করার পরে আমি কতগুলো ভুল করছি। এখন যতক্ষণ পর্যন্ত আপনি শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না। এখন আমার এই মিস্টেকগুলো হয়েছে, মেবি যখন আমি নেক্সট স্টোর লঞ্চ করবো অ্যাটলিস্ট এই ভুলগুলো আমার হবে না, আমার সাকসেসের রেশিওটা অনেক বেশি থাকবে। তো এটা আপনারা মাথায় রাখবেন। হয়তো বা দ্বিতীয় স্টোরে আমি আরও কিছু ভুল করব, ওই ভুলগুলো থেকে আমি শিক্ষা নিয়ে হয়তো বা তৃতীয় আরেকটা স্টোর করবো। এভাবে কোনো না কোনো একটা আমার জন্য অবশ্যই কাজ করবে। আর একটা বিষয় হচ্ছে যেটা কনসিস্টেন্সি অ্যান্ড মোটিভেশন। এখন আপনার চিন্তা ভাবনা যদি এরকম থাকে আমার মতো, আমার চিন্তা ভাবনা এরকম ছিল যে আমি স্টোরটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে লিস্টিং করলাম, আমি হচ্ছে ফেসবুকে যে অ্যাড রান করলে হয়তো আমি সেল পাওয়া শুরু করবো, হয়তো বা 1 সপ্তাহের মধ্যে বা 10-15 দিনের মধ্যে আমি হচ্ছে ধুমায় সেল টেল পাবো। সো আমি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। অ্যাকচুয়ালি এটা এভাবে কাজ করে না। এখানে আপনার প্রোডাক্ট পিক করতে হবে, ভালো প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট পিক করতে হবে, বুঝে শুনে প্রোডাক্ট পিক করতে হবে। দেন আপনাকে মার্কেটিং চ্যানেল চুজ করতে হবে, আপনি কোথায় প্রোডাক্ট সেল করবেন, টিকটকে করবেন না ফেসবুকে করবেন না ইনস্টাগ্রামে করবেন না গুগলে করবেন, আপনি কোন মার্কেটে সেল করবেন, ইউএসএ করবেন না ইউকে করবেন না ইউরোপে করবেন। দেন হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে টেস্ট করতে হবে, বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, মানে বিভিন্নভাবে টেস্টিং করতে হবে। টেস্টিং করতে করতে দেখবেন আপনার 1-1.5 মাস 2 মাস চলে যাবে। তারপরে যায় আপনি বুঝতে পারবেন কোনটা আপনার উইনিং প্রোডাক্ট, কোনটা আপনার উইনিং ক্যাম্পেইন, কোন অডিয়েন্সটা আপনার জন্য কাজ করতেছে। তারপর থেকে হচ্ছে আপনি আপনার অ্যাডটাকে বা আপনার প্রোডাক্টটাকে আপনি আস্তে আস্তে স্কেল করতে পারবেন। তো এখানে আসলে একটা টাইমের ব্যাপার, মিনিমাম 2 থেকে 3 মাস টাইম লেগে যাবে আপনার, মোটামুটি হচ্ছে অ্যাভারেজ কোনো টাকা পয়সা ইনকাম করা বা এরকম বা রেভিনিউ জেনারেট করার যদি ইচ্ছা থাকে যে না ইনস্ট্যান্ট আমি এখানে যাবো 1 মাসের মধ্যে আমি মনে করেন যে এত টাকা ইনকাম করে ফেলবো, এটা আসলে এভাবে হয় না, এটা একটা লং প্রসেস। সো এই ছিল আর কি আমার ড্রপ শিপিং জার্নি, যেটা হচ্ছে আমার ফার্স্ট স্টোর, আর যে ব্রেকডাউনগুলো আপনাকে দিলাম দেখাইলাম। সো আশা করি এইগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন এবং বুঝতে পারছেন, যেগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল লাইফে পরবর্তীতে আপনারা যারা ড্রপ শিপিং করতে যাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে। বা যারা অলরেডি ড্রপ শিপিং করতেছেন তাদের কারা কোন পজিশনে আছেন, কীভাবে শুরু করছেন, কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরও এরকম ড্রপ শিপিং রিলেটেড রিয়েল ভিডিও ব্রেকডাউনগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।